একেবারে কি বলা যায় নাটকীয়ভাবে গত রাতে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কি জানি নাম, আগে সেনাবাহিনীতে চাকরি করতে মেজর জেনারেল পদে মনে হয়েছিল। তো হঠাৎ করে কথা নাই বার্তা নেই, রাত বোধহয় 3টার দিকে কি করছে, ওই সাংবাদিক সম্মেলন করছে। তো তার কথাবার্তা শুনে যে কেউই এখন বুঝতে পারবে যে বাংলাদেশটা আসলে কারা চালাচ্ছে। সত্যকার অর্থে এই হলো এদের মেধা, বুঝছেন? এই মেধা দিয়েই এরা এই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল, তারপরে লেফটেন্যান্ট জেনারেল এরকম হয়। এবং এরাই বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক যে সিস্টেম, একেবারে উচ্চ পদে এই ধরনের লোকজন বসে থাকে এবং থাকে বলেই আজকে কিন্তু বাংলাদেশের এই অবস্থা। তার কথা শুনলেই বোঝা যাবে যে আসলে বিষয়টা কি এবং আসলে সে কি বলল, সে কি বলল, সে নিজে বুঝছে কিনা সেটাই আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। তো আমরা কথা না বাড়িয়ে তার বক্তব্যটা একটু শুনি। যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। দেখেন কি বললো যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নাকি তারা খুবই সজাগ। আসলে কি সজাগ নাকি? মোটেও তা না। এবং বাংলাদেশে কি হচ্ছে এটা তো যারা বাংলাদেশে আছে তারাই ভালো জানে। প্রতিদিন চুরি, ডাকাতি, রাহাজানি, একেবারে কি বলা যায়, বাংলাদেশের মানুষ এখন রাতে ঘুমাতে পারে আমার কাছে তা মনে হয় না। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে শহর অঞ্চলে পর্যন্ত, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই চুরি ডাকাতি এগুলো হচ্ছে। এবং একই সঙ্গে চুরি ডাকাতি যারা করতে যাচ্ছে তারা গিয়ে যদি সুন্দরী নারী পাচ্ছে তাদেরকে নাকি ধর্ষণ করছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে গেছে, এখন তারা যা ইচ্ছা খুশি তাই করছে। সোকে এখন এইগুলা এখন থামাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন এইগুলো থামাবে। অবশ্যই ভালো কথা, থামাবে। বাংলাদেশের মানুষকে আর কষ্ট দিতে চায় না। কিন্তু কি বললো যে আওয়ামী দোসররা নাকি এই কাজগুলো করছে। বলেন, মানে আসলে কি সে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছে নাকি? আরে আওয়ামী লীগের লোকজনরা এখনও জীবন বাঁচানোর জন্য গর্তের মধ্যে লুকিয়ে আছে, সেখান থেকে তারা বের পর্যন্ত হয় না। তার মধ্যে আবার অপারেশন ডেভিল হান্ট চালু করে যেখানে যত আওয়ামী লীগের লোকজন যারা সাধারণ সমর্থক ছিল তাদেরকে পর্যন্ত ধরে নিয়ে জেল হাজতে ঢুকানো হয়েছে। তারা রাস্তায় বের হয় না। গাঁও গ্রামে যারা নাকি আওয়ামী লীগ করে তারা রাস্তায় এখনও পর্যন্ত বের হয় না। তারা খেয়ে না খেয়ে বাড়ির মধ্যে আছে, কোনো মতে সময় কাটাচ্ছে। এখন দোষ দিচ্ছে তারাই নাকি এই বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানি এগুলো করছে, অথচ এ নিজেই বলছে যে প্রচুর পরিমাণে টাকা পয়সা পাচার করছে, তাই না? তো টাকা পয়সা যদি তাদের অনেক কিছু থাকে তাহলে তারা কি চুরি ডাকাতি করবে? আর তাছাড়া কথা হচ্ছে এই কথা বাংলাদেশের সবচেয়ে কট্টর আওয়ামী বিরোধী লোকও তো বিশ্বাস করবে না। কারণ বাংলাদেশে যারা আছে, যারা থাকে, তারা তো দেখে যে আওয়ামী লীগের লোকজন রাস্তাঘাটে বের হয় কি হয় না, না হয় না। তারা এখনও জীবন আশঙ্কায়, তারা এখানে ওখানে পালিয়ে তারা জীবন রক্ষা করছে। তো তারা তো এই কাজগুলো করছে না। এখন উদরপিণ্ডি বুধর গাড়ে দিয়ে এই সমস্ত এই কথাবার্তা এই যে বলা, মানে এগুলো তো সুস্থ মস্তিষ্কের লক্ষণ না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি ডাকাতি হচ্ছে ভালো কথা, তাহলে পুলিশ, বিডিআর, মিলিটারি দিয়ে পাহারা দিয়ে বা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এগুলোকে প্রতিহত করবে চোখে। কিন্তু এ ধরনের অপ্রকৃতিস্থ কথাবার্তা এইগুলো বলার অর্থটা কি? আওয়ামী লীগের লোকজনরা সত্যিই যদি করতো এবং তাহলে যদি কথা বলতো তাহলে ঠিক আছে, কিন্তু আসলে তো বিষয়টা তা না, তাই না? তাহলে এবং নট অনলি দ্যাট, দেখেন এ লোক কিন্তু সঠিকভাবে শব্দগুলো উচ্চারণও করতে পারে না। এটাই আমার কাছে বিস্ময়কর লাগছে। এখন আমি জানি না, দেখেন তার বক্তব্য আর একবার একটু শোনেন, আমি একটু অংশ দেখাচ্ছি। দেখেন যে সে কিন্তু শব্দগুলো সঠিকভাবে উচ্চারণও করতে পারছে না। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে।
দেখেন যে সে কিন্তু বলল যে দেশকে অস্থিশীল, তাই না? অস্থিশীল বুঝলেন তো, অর্থাৎ অস্থিতিশীল এই শব্দটা সে সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। আর কথাবার্তাগুলো কেমন অসংলগ্ন মনে হলো না, একটা টোটাল এখানে ওই কপিরাইট স্ট্রাইক মিস্টেকের জন্য পুরো বক্তব্যটা আমি এখানে শোনাতে পারছি না, আপনারা অলরেডি শুনছেন। দেখবেন যে স্বাভাবিক সুস্থ, তার কথা শুনে মনে হয় নাই যে সে সুস্থ স্বাভাবিক আছে। তো যাই হোক, গভীর রাতে সাংবাদিকদেরকে ডেকে ডুকে এনে, লোকজনদেরকে ডেকে ডুকে এনে এই ধরনের কথাবার্তা বলছে। আমার কাছে তো মনে হয় যে যারা নাকি ওখানে গেছিল তারা নিশ্চিতভাবেই মনে করছে লোকটার মাথা ঠিক নেই। যদি তাই হয় তাহলে অবাস্তব, কাল্পনিক, উদ্ভট, আষাঢ়ে গল্প টাইপের কথাবার্তা কীভাবে বলে? বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে গেছে এবং মানুষজন চুরি ডাকাতির পাল্লায় পড়ছে, এটা আমরা জানি, শুনছি, কিন্তু এটা কি আওয়ামী লীগের লোকজনরা করছে নাকি? এটা মানে এগুলো মানে উন্মাদের পোল্লা মনে হয় না। বাংলাদেশে কেন এই চুরি ডাকাতি হচ্ছে এটা তো একেবারে কমন সেন্সে বোঝা যায়। এই গত 6 মাস ধরে, অর্থাৎ ওই 5 আগস্টের পরে যেভাবে বাংলাদেশে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে, শত না হাজার হাজার, তো এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে লোকজনের চাকরি বাকরি নাই, কিন্তু তাদের তো পরিবার পরিজন আছে, তাই না? তো তাদের তো চলা লাগে। তাহলে তারা কি করবে? তারা চুরি ডাকাতি করা ছাড়া আর কিছু করবে? একেবারে সোজা হিসাব। আসল ঘটনা হচ্ছে এইটা, অন্য কোনো কারণ না। মানুষের কাজকাম যদি থাকে তাহলে তারা কি চুরি ডাকাতি করে নাকি? কেউ তো আর স্বেচ্ছায় চুরি ডাকাতি করতে যায় না। আর এছাড়া আরও একটা বিষয় আছে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে কিছু দুষ্কৃতকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু লোকজন তো থাকে। এখন তারা দেখে যে আরে ওই যে মব জাস্টিস কালচার বা মব কালচার যেটা আমরা দেখি, এই সরকার এরা খুব সুন্দরভাবে সেই কালচারটাকে এরা নার্সিং করছে, করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। আবার এই যারা মব কালচার করে, অর্থাৎ মব করে, যেখানে সেখানে যে হামলা চালায়, মার ভাঙচুর করে, এদেরকে রক্ষার জন্য আবার এই সরকার কি করছে? অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ এদেরকে যাতে কেউ বাধা দিতে না পারে, অর্থাৎ সাধারণ লোকজন তারা যদি তাদের ধন সম্পদ বা জায়গা সম্পদ রক্ষার জন্য পাল্টা প্রতিরোধ করে, সেইটা যাতে করতে না পারে, তাদেরকে শয়তান হিসেবে আখ্যায়িত করে তাদেরকে ধরার জন্য এই সরকার প্ল্যান করছে, এবং সেটা করে অলরেডি কয়েক হাজার লোকদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে দেশে যে সমস্ত দুষ্কৃতকারী লোকজন যারাই আছে, এই ছিল এতদিন, তারা চিন্তা করে এটা তো মহা মক্ষম সুযোগ। তাহলে তারা কি করবে? তারা যেখানে সেখানে গিয়ে চুরি ডাকাতি, রাহাজানি এগুলো করবে না? এটাই তো করবে, এটাই তো স্বাভাবিক। কারণ দেখে যে কোনো তাদেরকে ধরার কেউ নাই, এবং কেউ যদি ধরতে যায় তখন তারা বলবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, তাই না? একেবারে সহজ হিসাব না। আর এইটা যখন বলবে তখন তো কেউ তাদের ধারে বাড়ে যাবে না। কত আনন্দ না, কত হুরতে না। এখন এরা এই যে এই গভীর রাতে ডেকে এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে সমস্ত অসংলগ্ন কথাবার্তাগুলো বলল, এবং সব দোষ চাপালো আওয়ামী লীগের উপরে, যেখানে আওয়ামী লীগের লোকজনরা এখনও জীবন বাঁচানোর জন্য দৌড়ের উপরে আছে। তো এখন এই সমস্ত লোক হচ্ছে বাংলাদেশ চালাচ্ছে, এবং এই ধরনের লোকজন এই বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা। এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে, এই যে সেনাবাহিনী প্রধানকে ওয়াকারুজ্জামান, তাই না? এইবার বুঝছেন যে কী ধরনের লোক, মানে এদের ব্রেনটা কত উন্নত। এই ধরনের লোকজনেরা উচ্চ পদে বসে বাংলাদেশ চালাচ্ছে, তো বাংলাদেশের অবস্থা তো এরকম হবেই। এরা কিছুই করতে পারবে না। এবং এই যে বর্তমানে বাংলাদেশে এই মব কালচার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমরা তো দেখছি যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যায়, কিছুই তো করে না। আরে যে দেশের সেনাবাহিনী নিজেদেরকে দাবি করে তারা কি দেশপ্রেমিক সেনাবাহিনী, অথচ যে দেশের সেনাবাহিনী তারা, সেই দেশের ইতিহাস ঐতিহ্য যখন কিছু লোক এসে, উশৃঙ্খল লোক যখন এসে ভেঙ্গে খান খান করে ফেলে, সেই সেনাবাহিনী সেখানে গিয়ে দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করে, আবার চলে আসে, তারা করবে দেশ সেবা, তারা করবে দেশ সেবা। পৃথিবীতে এই ধরনের কোনো সেনাবাহিনী আছে যারা তার নিজেদের দেশের ইতিহাস ঐতিহ্য এগুলোকে ভেঙে চুরে খান খান করে দেয় এবং দিয়ে তারপরে আবার দাবি করে যে তারা হলো দেশপ্রেমিক? কি জানি, বাংলাদেশে কিন্তু সেটাও করছে। এখন এরা কী জন্য এগুলো করছে? এই যে সারা বাংলাদেশে যেভাবে মানুষজন এই যে মব কালচার করলো, এই যে তথাকথিত ওই বৈষম্য বিরোধী যারা, তাই না,
এই সেনাবাহিনী একটা টু শব্দ পর্যন্ত করেনি, কোথাও না। এবং না করে করে গত 6 মাসে এদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে না। আগে সেনাবাহিনীর লোকজন রাস্তাঘাটে দেখলে মানুষ ভয় পালাতো। তো এরা গত 6 মাসে এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলো এবং কিছুই তারা কাউকে বলল না, এবং যারা যেখানে যা কিছু করতেছিল অনেকটা মনে হলো যে এরা অ্যালাউ করছে, এরকম একটা ভাব। এর ফলে কি হচ্ছে, ফলে কি হয়ে গেছে, এই সেনাবাহিনীর যে ভাবমূর্তি শেষ। সেনাবাহিনীর লোকজনগুলোকে দেখে কেউ এখন আর ভয় করে না, বরং উল্টে সেনাবাহিনীর উপরে উল্টে আক্রমণ করে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে না। অনেকে মনে করছে যে বাংলাদেশে এখন যদি সেনাবাহিনী ক্ষমতা আসে সব ঠিক হয়ে যাবে। জি না, বাংলাদেশে এখন সেনাবাহিনী ক্ষমতা আসলেও কি ঠিক হবে না, কারণ এই সেনাবাহিনীকে পাবলিক আর ভয় করে না। অর্থাৎ এই 6 মাসের মধ্যে সেনাবাহিনী তার ভাবমূর্তি পুরো একেবারে নষ্ট করে ফেলছে। এবং সেই সেনাবাহিনীতেই চাকরি করতো এই ভদ্রলোক, এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, চিন্তা করে দেখছেন, এই ধরনের লোকজনই কিন্তু সেনাবাহিনীর বড় বড় পদে চাকরি করে। তো তাই যদি হয় তাহলে এইবার বুঝেন এই বাংলাদেশের সেনাবাহিনী হলো দেশপ্রেমিক, তাই না? দেশপ্রেমিক সেনাবাহিনী, কত বড় দেশপ্রেমিক, তাই না? তো যাই গে, নিজেরাই যদি নিজেদের দেশটাকে ধ্বংস করে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপায়, তাহলে তার করার কিছু নেই। তবে অন্তত এইটুক সুস্থতা আমি তার নজরে দেখলাম, অন্তত বাংলাদেশে চুরি চামারি ডাকাতির জন্যে ইহুদি নাসারা কাফেরদের দোষ দেয় নাই, ভারতের দোষ দেয় নাই। কারণ সাম্প্রতিককালে তো একটা মানে কি মুদ্রা দোষ হয়ে গেছে, সব কিছুর জন্যে ভারতকে দোষারোপ করে, তাই না? আমার কাছে মনে হয় যে ওই আওয়ামী লীগের পরিবর্তে ভারতকে দোষারোপ করলেও খারাপ বলতো না, যে ভারতই বাংলাদেশে ওই রাতের বেলা লোকজন পাঠিয়ে চুরি ডাকাতি করে এই বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করছে। হয়তো এরকমও বলতে পারতো, সেইটা বলেনি। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন বুঝেন বাংলাদেশ কাদের হাতে পড়ছে। আর রাজনৈতিক দল এরা এখনও চুপচাপ বসে আছে। আমি বুঝি না, এই যে বিএনপি নামক যে দলটা, যার দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল এবং এখনও আছে, এখনো পর্যন্ত চুপচাপ আছে। আরে ভাই, তোমরা কোন দেশে সরকার ক্ষমতায় যাবে, যদি ভবিষ্যতে আরও 6, 7, 8 মাস পরে যদি ইলেকশন হয়, তো তখন যদি তোমরা ইয়েতে যাও, ক্ষমতায় যাও, তো তোমরা কোন দেশে ক্ষমতায় যাবে? দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু অবকাঠামো ভেঙে চুরে খান হয়ে একটা ধ্বংসস্তূপে পরিণত হলে তারপরে তোমরা সরকারে গেলে ওই দেশ চালাইবা কেমনে? তোমাদের এই কমন সেন্সটা নাই। ধন্যবাদ।